লিপি খানের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সকাল 11টা বেজে গেল। জাহিনদের নানা বাড়ির গ্রামের ভেতরের দিকে ফসলি জমির মাঝখানে ভীষণ শখ করে বিশাল বাড়িটি তুলেছিলেন আরসের নানা। বাড়ির ছাদে দাঁড়ালে খালি চোখে দূর দূরান্তের জমি দেখা যায়। ঘনবসতি গ্রামের এই পাশে তেমন একটা পরিবার বসবাস করে না। বাড়ির বাঁ পাশের পেছনে বড় দুটো পুকুর আছে। বাঁ পাশের পুকুরটায় মাছ চাষ করা হয়। জাহিনদের গাড়ি যখন মেঠো পথ ধরে এগিয়ে আসছিল তখন দূর দূরান্তের সব কিছু হাঁ করে দেখছিল ইশরাত। আজ ড্রাইভিং সিটে আরস বসেছে, ফ্রন্ট সিটে জাহিন, ব্যাক সিটে হেলাল সাহেব, লিপি বেগম আর সে। শ্বশুর শাশুড়ির মাঝখানে আরাম করে খরগোশ ছানার ন্যায় মুখ বানিয়ে বসেছে। নড়াচড়াবিহীন বাহিরের দৃশ্য দেখতে ভালোই লাগছে। হেলাল সাহেব হাত তুলে দেখাচ্ছেন জাহিনকে, এটা তোমার এর বাড়ি, ওটা তোমার ওর বাড়ি। হঠাৎ হঠাৎ ইশরাতকে বিভিন্ন রাস্তা দেখিয়ে এদিক সেদিক দেখাচ্ছেন। ওদিক দিয়ে গেলে ওদিক যাওয়া যায়, কোন রাস্তা দিয়ে কোন গ্রাম কোন উপজেলার সাথে যুক্ত হয়েছে। ইশরাত চুপচাপ শ্রবণ করছে। তার মাথার 5 হাত উপর দিয়ে যাচ্ছে এই কথাগুলো, তবুও হু হু করে মাথা নাড়াচ্ছে, বোঝাচ্ছে সে বুঝতেছে। গাড়ি যখন খানবাড়ির সামনে পৌঁছালো তখন হেলাল সাহেব নড়ে চড়ে উঠলেন। ইশরাতের দিকে নিজের বাহু বাড়িয়ে দিয়ে বললেন, দেখ সুগন্ধিটা কেমন। এত তীব্র পারফিউমের ঘ্রাণে ইশরাতের নাক ঝাঁঝিয়ে উঠল। হাঁচি চলে আসলো পারফিউমের ঝাঁঝালো গন্ধে। তবুও কোনো রকম চোখ ঝাপটে নিজেকে সামলালো। বলতে চাইলো, সব ঢেলে চলে এসেছেন বড় আব্বু? আর পারফিউম আছে শিশিতে? বলতে পারল না। ভদ্রতার খাতিরে মুখ ফুটে হাতের ডিওরের মেরুন কালারের পার্সে খুঁজলো কিছু একটা। হাতানো শেষে খুঁজে পেল না নিজের প্রয়োজন মাফিক জিনিসটা। হতাশ নিঃশ্বাস ফেলতে যাবে জাহিন তার হাত সামনে বাড়িয়ে দিল। টিস্যু। গম্ভীর গলায় বলল, নিন। ইশরাত টিস্যু হাতে নিতে হেলাল সাহেব তীক্ষ্ণ চোখে দেখলেন বড় ছেলেকে। ভাবলেশীন হওয়ার ভান করে সূক্ষ্ম খোঁচা মারলেন ছেলেকে। এত ভক্তি, মেনে নিতে পারলাম না। একটা প্রবাদ বাক্য আছে, অতিভক্তি চোরের লক্ষণ। সুর টেনে কথা শেষ করলেন ভদ্রলোক। জাহিন শ্বাস ফেলে কিছু বলতে নেবে তাকে কেটে দিয়ে ইশরাতের দিকে গদগদ করে তাকালেন হেলাল সাহেব। ছেলের বিরক্তিমাখা চেহারা দেখেও না দেখার ভান করে বললেন, সাবধানে থাকিস। কেন যেন খারাপ অনুভব হচ্ছে আমার। আজকাল দুনিয়াটা বাটপারে ভরপুর হয়ে গিয়েছে। ইশরাত মাথা দোলালো শুধু। কিছু বলতে নিবে কানে আসলো শব্দ করে বাজানো হর্নের আওয়াজ। সামনে তাকাতেই দৃষ্টিসীমায় আটকালো লোহার উঁচু গেট। চারিদিকে পাথরের প্রাচীরে ঘেরা একটা বাড়ি, প্রাচীরের উপরে কাচের টুকরো গেঁথে রাখা। ইশরাতের গোল গোল চাহনির ভেতর গেট খুলে দিল ভেতর থেকে একটা লোক। পুরো গেট খুলে দিতে সামান্য উঁচু হয়ে ওঠা কংক্রিটের রাস্তা দিয়ে গাড়িটা ভেতরে প্রবেশ করলো। গাড়ি পার্ক করার আগে দেখা মিলল হন্তদন্ত হয়ে ছুটে আসা জাহিনের বয়সী একটা মেয়ের। গাড়িতে বসে থেকে ইশরাত অবাক চোখে মেয়েটার হন্তদন্ত পায়ে দৌড়ে আসা দৃশ্য দেখল। এমনকি পায়ে জুতো জোড়া পরেনি মেয়েটা। তার পেছন পেছন পাকিস্তানি মহিলাদের মতো মুখের অবকাঠামো নিয়ে বের হয়ে আসলো বয়স্ক মহিলা। ইশরাত বুঝে নিল বয়স্কা জাহিনের নানি। মুখটা গম্ভীর করে রাখা, হাসির লেশ মাত্র নেই তাতে। নির্লিপ্ত মুখে দাঁড়িয়ে আছেন তিনি। দরজা খুলে সবার আগে বের হলেন হেলাল সাহেব। শাশুড়িকে সালাম দিতে মাথায় হাত বুলিয়ে দিলেন। লিপি বেগম নিজেও সালাম দিতে 2 হাতে বুকে জড়িয়ে ধরে চুমু খেলেন। এতদিন পর মাকে কাছে পেয়ে শব্দ করে কেঁদে ফেললেন লিপি বেগম। তাতে ভাবাবেগ হলো না রোমানা খাতুনের। শক্ত কণ্ঠে মেয়েকে বললেন, যাও লিপি, ঘরে যাও, গিয়ে রেস্ট করো। ইশরাত ভদ্রমহিলার এমন কাঠখোট্টা মুখ দেখে নিজেই নিজের মুখের হাসিটুকু গায়েব করে ফেলল। এতক্ষণের উত্তেজনা সব উড়ে গিয়ে মুখে ভার করল অস্বস্তি। সালাম মুখ দিয়ে করতে নেবে দেখল হেলাল সাহেব পেছন থেকে 2 হাতে ক্রস দেখাচ্ছে, পায়ের দিকে ইশারা করছে, মাথায় হাত দিয়ে দেখাচ্ছেন কিছু একটা। জাহিন ইশরাতের বাহু চেপে ধরে আলগোছে ঝুঁকে গেল রোমানা খাতুনের পায়ের কাছে। পায়ে স্পর্শ করে সালাম দিয়ে হকচক করতে থাকা সুন্দর হাতটা চুমু খেলো। ইশরাত একইভাবে হাতে চুমু খেলো। অতঃপর জাহিন চুমু খেলো ভদ্রমহিলার কপালে। তার দেখা দেখি ইশরাতও চুমু খেলো। ভদ্রমহিলা জাহিনের গাল চেপে ধরে নাকে নাক ঘষলেন, হাসলেন, জিজ্ঞেস করলেন, কেমন আছিস?
জাইন শুধু মাথা নাড়ল। আরস মুখ দিয়ে সালাম করে 2 হাত বুকে জড়িয়ে নিল ভদ্র বয়স্ক মহিলাকে। চুলের ভাঁজে চুমু খেয়ে ঠাট্টা করলো, শরীর নরম হয়ে গিয়েছে তোমার নানি। রোমানা খাতুন আরসের হাতের মধ্যে থাপ্পড় মারলেন। 2 নাতিকে 2 হাতে আগলে ধরে চলে গেলেন সামনে। ইশরাত হাঁ করে তাকিয়ে থাকলো। হলোটা কি? তাকে গণনায় ধরলই না এরা। কেমন করে তাকে রেখে চলে যাচ্ছে সবাই। ইচ্ছে করলো দুটো লাফ মেরে উঠানে দাঁড়িয়ে থাকতে, কিন্তু মারল না। রেপুটেশনের ব্যাপার। চোখ কুঁচকে মনে মনে কয়েকটা চিৎকার দেওয়ার প্রস্তুতি নিতেই জাইন এক হাতে টেনে ধরল তার হাত, টেনে নিয়ে চলল নিজের সাথে। ইশরাতকে ভুরু উঁচিয়ে শুধালো, এখানে থাকার চিন্তা করছেন না কি রে? ইশরাত হকচকিয়ে পা বাড়ালো সম্মুখে। জাইনের সাথে পা মেলাতে গিয়ে বেগ পোহাতে হলো তাকে। তারপরও পা মিলিয়ে এগোলো। বাড়ির ভেতরে পা ঢোকাতে নেবে কঠোর স্বরে রোমানা খাতুন বললেন, আগে ডান পা ঢোকাও জাইনের বউ। মহিলার কথাটা ধমকের মতো শোনালো ইশরাতের কাছে। আর একটু জোরে বললে তার প্রাণ পাখি এক্ষুনি উড়ে যেত। জাইন হয়তো উপলব্ধি করতে পারলো ইশরাতের ভয়টা, তাই রোমানা খাতুনের উদ্দেশ্যে বলল, নানি একটু ধীরে সুস্থে বলো, ও তোমার কথা শুনে ভয় পাচ্ছে। যা বলবে সামান্য মিষ্টতা মিশিয়ে বলো। জাইনের কথায় ভাবলেশীন থাকলো রোমানা খাতুন। তিনি নাতিদের হাত ছেড়ে দিয়ে একাই অন্দরে চলে গেলেন। রোমানা খাতুন সোফায় বসতে একে একে রান্নাঘর ছেড়ে ড্রয়িং রুমে হাজির হলেন খানবাড়ির সবাই। রোমানা খাতুনের বদৌলতে লিপি বেগমের ভাইরা এখনও আলাদা হননি। লিপি বেগমেরা 3 ভাই বোন, 3 ভাই 3 বোন। বড় ভাইয়ের পরিবার সহ আমেরিকার বাসিন্দা, মেজ ভাই একাই আমেরিকায় থাকেন। পরিবারকে শীঘ্রই নিজের কাছে নেওয়ার ইচ্ছে আছে। আর যে একজন দেশে, সে এখানে থেকে বাড়ি আর জমির খেয়াল রাখছেন। মেজ ভাইয়ের 3 ছেলে মেয়ে, বড় মেয়ে পলি, মেজ মেয়ে তুলি আর ছোট ছেলে স্বার্থ। ছোট ভাইয়ের 2 ছেলে মেয়ে, বড় ছেলে মেহুল, ছোট মেয়ে মেঘলা। সবার সাথে কুশল বিনিময় শেষে নাস্তা দেওয়া হলো। নাস্তা খাওয়ার শেষে সবাইকে পাঠিয়ে দেওয়া হলো রুমে আরামের জন্য। লিপি বেগমের বড় ভাই জাইন আরস আর হেলাল সাহেবকে নিয়ে চলে গেলেন রোমানা খাতুনের জোর নির্দেশে আজকের বাজার করতে। জাইনরা বাজার শেষে ফিরবার পরেই খাবার খেতে বসলো সবাই। বয়স্কার 2 পাশের চেয়ারে বসে আছে জাইন আর আরস। গরুর মাংসের বাটি আরসের দিকে ঠেলে দিয়ে শুধালেন, বিয়ে শাদী কোনো ইচ্ছা আছে তোমার? বয়স তো অনেক হলো। আরস চোখ তুলে তাকালো অদ্ভুত ভঙ্গিতে, কোনো কথা বলল না। রোমানা খাতুন নাতিকে আর না ঘাটিয়ে খাবার খাওয়ারও তো সবার দিকে তাকালেন। খাবার খাওয়া ইশরাতের কানে বোমার হামলার ন্যায় বিস্ফোরণ ঘটল। আজকের রাতের রান্না জাইনের বউ করবে। জাইন ভুরু উচালো সামান্য, তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, মজা করছো তুমি? রোমানা খাতুন মাথা দোলালেন উপর নিচ, অতপর আবারও ডানে বায়ে ঠিক বোঝা গেল হ্যাঁ কি না বললেন। ভদ্রমহিলার মুখভঙ্গি দেখে ইশরাত যতটা ঠাহর করতে পারল, কোনো মজা করেননি উনি। তাই আগে ভাগেই গণনা শুরু করলো, এই পুরো পরিবারে মানুষ কতজন। গণনা শেষে সংখ্যা দাঁড়ালো 9 জন। ওরা আরও 5 জন, সব মিলে হলো 13 জন। মেয়েটার শুভ্র চেহারাটা ফ্যাকাশে বর্ণের হয়ে গেল নিমেষেই। ভয়ার্থ চোখে সবার পানি চেয়ে ঢোক গিলল। এ কোথায় এসে ফেসে গিয়েছে সে? আল্লাহ আল্লাহ বলে এখান থেকে বের হতে পারলেই শান্তি। হঠাৎ ভুরু কুঞ্চিত করে সামনে কঠোর মুখভঙ্গি করে রাখা বয়স্কার দিকে দৃষ্টি জ্ঞাপন করল সে। তীক্ষ্ণ চোখে বুড়ির চেহারাটা অবলোকন করল। কোথায় অসুস্থ এই মহিলা? বয়স্কা তো তার থেকেও দ্বিগুণ তরতাজা সুস্থ সবল মনে হচ্ছে। তাহলে মিথ্যে বলল কেন এরা? নাক ছিটকে বিড়বিড় করলো, মিথ্যুক মহিলা, আমাকে এখানে এনে চাল দিয়ে কাজ করানো হচ্ছে। সৌরভে গতকাল দুপুর থেকে না খাওয়া। নুসরাত সাধছে কখন থেকে খাবার খাওয়ার জন্য, কিন্তু কোনো প্রকার নড়চড় করছে না। বিছানায় মটকা মেরে শুয়ে আছে। নুসরাত ডাকলো, সৌরভী, এই সৌরভী। নড়ল না। নুসরাত গায়ে হাত দিয়ে ধাক্কা দিল। ভালোবেসে আদর মিশিয়ে ডাকতে চাইল সৌরভী, কিন্তু তা হলো না। বের হলো কর্কশ স্বরে, এই সৌরভী ওঠ।
না, উত্তর আসলো না উপাস হতে। চোখ খুলে পর্যন্ত তাকালো না তার দিকে। নুসরাত কপালে দৃঢ় ভাঁজ ফেলে দেখল ঘুমের ভান ধরে পড়ে থাকা জেইদি মেয়েটাকে। চোখের পাপড়ি নড়ছে তিরতির করে। সে চাইলে এক টানে মেয়েটাকে তুলে বসাতে পারে, কিন্তু করল না। দীর্ঘশ্বাস ফেলে খাবারের প্লেট হাতে নিয়ে পিছু ফিরতেই ঝড়ের গতিতে এসে একটানে বিছানা থেকে তুলে বসালো তাকে ইরহাম। হিসিয়ে বলল, চুপচাপ খাবার খাও। সৌরভী চিৎকার করে উঠল, আমাকে স্পর্শ করার সাহস পেলি কিভাবে তুই? তুই কে আমাকে খাবার খাওয়ার বলার জন্য? আমি খাবো না, শুনেছিস তুই? ইরহাম নিজের রাগ প্রকাশ করতে গিয়েও করল না, শুধালো, কেন মরে যাবে তুমি না খেয়ে? হ্যাঁ মরে যাব, তোর মতো বিশ্বাসের সাথে সংসার করার চেয়ে মরে যাওয়া বেশি উত্তম। ইরহাম নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইল, ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে। বলল, পরে মরে যেও, এখন খাবার খাও। নুসরাত হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে দুজনের ঝগড়া আরাম করে দেখছে। ইরহাম আবারও গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি ভাবছো খাবার না খেলে আমি তোমাকে তালাক দিয়ে দেব? ভাবনা পর্যন্ত স্থায়ী রাখো কথাটা। এই জীবনে তোমাকে আমি তালাক দেব না। সৌরভী ক্ষোভে নাকের পাটা ফোলালো, দুই হাতের মুঠো শক্ত করে চেপে ধরল শাড়ি। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চেঁচালো, জানোয়ার, আমার অভিশাপ লাগবে তোর গায়ে। তুই জীবনেও সুখী হবি না, জাহান্নামে যাবি তুই। আমার মতো নিঃস্ব হয়ে যাবি, তোর পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকবে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমার মতো নিঃস্ব হয়ে যাবি, দেখে নিস। সৌরভীর এত কথার বিপরীতে ইরহাম নির্লিপ্ত রইল, কোনো জবাব দিল না, এমনকি মুখে রাগের বহিঃপ্রকাশও ঘটল না। এতে সৌরভীর রাগ আরও বাড়ল। মস্তিষ্কের স্নায়ু কোষগুলো তড়িৎ গতিতে দৌড়াতে লাগলো, ফলে রাগ বাড়ল আরও। দাঁতে দাঁত চেপে নিজের অপ্রতিরোধ্য রাগ সামলাতে চাইল, পারল না। তাই সপাটে ইরহামের গালে একটা চর বসিয়ে দিল। এতেও রিয়েক্ট করল না ইরহাম। চুপচাপ খাবার প্লেটের দিকে ইশারা করে বলল, নাও, রাগ কমে গেলে খাবার খাও। এতটুকু কথার আগে কেরাসিন ঢালার মতো কাজ করলো। সৌরভীর মনে হলো তাকে নিয়ে ঠাট্টা করছে এই লম্পটটা। তাই না চাইতেও গলবিল বেয়ে ছিটকে বের হয়ে আসলো আরো কিছু গালি। জবান দিয়ে শব্দের সহিত ফুটল, চরিত্রহীন একটা পিচাস তুই, জানোয়ার, কাপুরুষের বাচ্চা, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, মরে যা তুই, লম্পটের। ইরহাম দাঁতে দাঁত চেপে প্রথম গালিগুলো হজম করে নিতে চাইল, কোনোরকম হজম করতে পারলেও শেষেরগুলো পারল না। রক্তাভ বর্ণের চোখে তাকিয়ে হাত শূন্যে তুলে সৌরভীকে বাজিয়ে একটা থাপ্পড় দেওয়ার জন্য তার পূর্বেই চোখ বন্ধ করে শব্দ করে কেঁদে ফেলল সৌরভী। দুই গাল থাপ্পড়ের হাত থেকে বাঁচানোর জন্য চেপে ধরল খামচে। যখন উপলব্ধি হলো গালে থাপ্পড় পড়েনি, তখন ঝাপসা চোখ খুলে তাকালো সম্মুখে। ইরহাম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, শূন্যে তোলা হাত এখনো সেখানেই আটকে। নিষ্প্রাণ চাহনিতে তাকে দেখছে। সৌরভী এতটুকুই দেখলো, এরপর কি হলো? দুর্বলতার শরীর থরথর করে কাঁপলো তার, চোখ দুটো ঝাপসা হয়ে আসলো সেকেন্ডের ভেতর। ভারসাম্য বজায় রাখতে শক্ত কিছু ধরার জন্য হাতালো, হাত গিয়ে ঠেকলো খড়কুটোর কিছু একটাই। পা নিজের স্থান থেকে টলে গিয়ে সামনের দিকে উল্টে পড়ল। অবচেতন মনে অনুভব হলো ব্যথা পাবে সে। তাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে ব্যথার লেশমাত্র পেল না। সৈয়দ বাড়ির ভেতরে ভোরের আলো ফোটার পর চোখ লেগেছিল ঝর্ণা বেগমের। ঘন্টা তিনেকের মতো ঘুমিয়েছিল। এরপর ঘুম থেকে উঠে আবারও হাজারি করে কাঁদছেন, কপাল চাপড়ে কাঁদছেন, আর বলছেন এই ছেলেকে তিনি পেটে ধরেছেন, এই দিন দেখার আগে মরল না কেন তিনি? সোহেব সাহেব রকিং চেয়ারে আরাম করে বসে বই পড়ছেন, চোখে চিকন লেন্সের চশমা। স্ত্রীর কান্না বই পড়ায় ব্যাঘাত ঘটে, তাই তিনি বিছানা ছেড়ে হতাশ করা স্ত্রীকে এবার তাকিয়ে দেখলেন। নির্লিপ্ত কণ্ঠে শুধালেন, নিজেকে দোষ দিচ্ছ কেন? ঝর্ণা বেগম হু হু করে কেঁদে উঠলেন, বললেন, আমি ওকে ঠিকমতো শিক্ষা দিতে পারিনি, এই জন্য আজও এমন হয়েছে। সব দোষ আমার, আমার জন্য হয়েছে সব। সোহেব সাহেব স্ত্রীকে মোটেও দোষ দিলেন না, বললেন, ভেবে নাও ভাগ্যে ছিল এমনটা হওয়ার, তাই হয়েছে। যাও কিছু খেয়ে নাও, না হলে শরীর খারাপ হবে। গতকাল থেকে না খাওয়া তুমি।
খাবার টেবিলে রোহিণী গোমরা মুখে খাবার সাজাচ্ছিলেন। রমরমে বাড়িটা নীরব হয়ে আছে আজ। আহান চেয়ার টেনে বসলো খাবার খাওয়ার জন্য। চেয়ার টানার শব্দটুকু এত জোরে হলো রোহিণী বেগম আঁতকে উঠলেন প্রায়। আহান দেখলো বৌমাকে ধরে ধরে নিয়ে আসছেন চাচ্চু। চোখ সরিয়ে খাবার টেবিলে এনে চুপচাপ প্লেট টেনে খাবার বেড়ে নিল নিজের প্লেটে। কানে আসলো ঝর্ণা বেগমের নাক টেনে টেনে কানার শব্দ। উনি খাবার মুখের সামনে নিয়ে ভ্যা ভ্যা করে কাঁদছেন আর বলছেন, আমার বাচ্চাটা গতকাল থেকে না খাওয়া, সকালে খেয়েছি কিনা কে জানে। আহান বিড়বিড় করলো, গতকাল রাতে যতটা মার খেয়েছে ভাই, তাতে আগামী 2 দিন কিছু না খেলেও পেট ভরা থাকবে। ঝর্ণা বেগম পরোটা ছিঁড়ে মুখে দিলেন আর হু হু করে কাঁদলেন। আহান গালে হাত দিয়ে দেখলো বৌমার নাকি কান্না। বুঝতে পারলো তারও চোখ জ্বালা করছে। চাচিকে কাঁদতে দেখে তাই চোখের পলক ফেলে নিজের চোখের পানি লুকাতে চাইল। সাথে নিজের কাছে একটা প্রতিজ্ঞাবদ্ধ হলো, মিনমিন করে আওড়ালো, আমি কোনোদিন আব্বু আম্মু বৌমা চাচুকে কষ্ট দেব না, যাই হয়ে যাক না কেন। পড়াশোনা করে সবার মুখে হাসি ফুটাবো। ঝড়ের গতিতে এই খবরটা নুসরাতের কানে পৌঁছে গেল। যখন নাসির মঞ্জিলে আহান প্রবেশ করলো, তখন নুসরাতকে চিন্তিত ভঙ্গিতে পুরো করিডোরে পায়চারি করতে দেখলো। তবুও তাকে দেখতেই নুসরাত ভুরু কুঁচকে শুধালো, কি বলবি বল। তুমি কিভাবে বুঝলে আমি কিছু বলতে চাই? কারণ আমি দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি নুসরাত নাসির। মানুষের মুখ দেখেই বোঝা যায় মানুষ কি উপলব্ধি করছে বা কি বলতে চাইছে। আহান নুসরাতকে জানালো তার ভবিষ্যতের ভাবনাটুকু। নুসরাত কিয়ৎকাল আহানের দিকে তেরচা চোখে তাকিয়ে থাকলো। পরক্ষণে পেট চেপে হেসে উঠল। এক হাতে রেলিংয়ে থাপ্পড় মারতে মারতে বলল, ছোটবেলা সেন্টি খেলে আমিও এমন গাঁজাখুরি চিন্তা ভাবনা করতাম। হি হি হা হু হা।